হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। তো এখন আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো আর কি। তো প্রথমে আমরা দেখব যে আয়। তো আয় বলতে আমরা কি বুঝি? যে আয় বলতে আমরা বুঝি যে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকেই তোমার আয় বলে। মানে যে কোনো কাজ করে যদি তুমি অর্থ উপার্জন করো তাকে কি বলি? আমরা আয় বলি। তো একজন চাকরিজীবী প্রতিষ্ঠান বা সরকারের হয়ে কাজ করার বিনিময়ে কি পায়? বেতন পায়। একজন ব্যবসায়ী ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করে। তারপরে একজন কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে আয় করে। চাকরিজীবীর বেতন, ব্যবসায়ীর মুনাফা, কৃষকের ফসল বিক্রি থেকে প্রাপ্ত যে অর্থ নিজ নিজ আয়। তার মানে একজন কৃষক, একজন চাকরিজীবী তাদের যে বেতন বা কৃষক যে ফসল বিক্রি করে যে অর্থটা পায়, বা ব্যবসায়ী যে ব্যবসা করে যে মুনাফা অর্জন করে, সেটাই হচ্ছে তাদের নিজ নিজ কি আয়। তো একজন শিক্ষার্থীরা বিভিন্নভাবে আয় করতে পারে। যেমন কেউ মনে করো যে সরকার থেকে প্রাপ্ত বৃত্তি উপবৃত্তির অর্থ, অভিভাবক থেকে প্রাপ্ত টিফিনের অর্থ, আত্মীয় স্বজনের থেকে পায়। আবার অনেকে দেখবা অনেক আছে অনেকে টিউশনি করায়। তো এইভাবে বিভিন্নভাবে তোমরা শিক্ষার্থীরা আয় করতে পারো। তো পারিবারিক আয় দেখো, একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্য দ্বারা অর্জিত অর্থ বা ক্রয় ক্ষমতাকেই সাধারণ অর্থে কি পারিবারিক আয় বলে। তো এখানে আয় পড়বা প্রথমে, তারপরে পড়বা যে পারিবারিক আয় কাকে বলে। তারপরে এখানে নির্দিষ্ট সময়ে কোনো পরিবারের বিভিন্ন উৎস থেকে যে নগদ অর্থ প্রাপ্তি ঘটে বা অর্জিত অর্থ হয় তার সমষ্টিকেই তোমার পারিবারিক আয় বলে। তো যেমন শ্রমের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক, মজুরি বা বেতন, ব্যবসা থেকে প্রাপ্ত লাভ, কৃষি কৃষি ফসল বিক্রি করে তোমার আয়, আত্মীয়দের নিকট থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য ইত্যাদি, এগুলো হচ্ছে পারিবারিক আয়। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রত্যক্ষ আয়। তাহলে যে আয়ের ফলে নগদ অর্থের আগমন বা আর্থিক মূল্যের পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রত্যক্ষ আয় বলে। যেমন চাকরিজীবীর বেতন, ব্যবসায়ীর মুনাফা, শ্রমিকের মজুরি, বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা, সম্পদ বিক্রি প্রভৃতি প্রত্যক্ষ আয়ের উৎস। আয় বলতে মূলত প্রত্যক্ষ আয়কেই বোঝায়। পরে যেটা আছে সেটা হচ্ছে পরোক্ষ আয়। দেখো, তো পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরোক্ষ আয় বলে। তোমার যদি ব্যয়টা হ্রাস পায় তাহলে সেই যেই আয়টা হয় সেটা কিন্তু তোমার পারিবারিক যে পরিবারের যে সদস্য তাদের ব্যয় যদি হ্রাস পায় তাহলে দেখো যেই আয়টা হয় সেটার বলে পরোক্ষ আয়। যেমন কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লেগে সবজি উৎপাদন করে নিজ ভোগ করলে বাজার থেকে সবজি ক্রয়ের কোনো ব্যয় করতে হয় না। দেখছো, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে ধরো তোমার সবজি তুমি বিক্রি করলা, বিক্রি করে টাকা পাইলা, এটা কিন্তু প্রত্যক্ষ আয়। কিন্তু তুমি সবজি বিক্রি কইরা তুমি বাজারে কিনতে গেলে না, নিজের অর্থটা ব্যয় করলা না, তুমি নিজের সবজি নিজেই আর কি চাষ করে খেলা, তাহলে এটাও কিন্তু তোমার আয়ের মধ্যে পড়ে। এটা হচ্ছে পরোক্ষ আয়। তো আবার কেউ সেলাই কাজে দক্ষতা হওয়ায় নিজের কাপড় নিজেই সেলাই করে, তাহলে তোমার টাকাটা ব্যয় হইলো না, তাই এটাও একটা আয়ের মধ্যে পড়ে, পরোক্ষ আয়। ঠিক আছে, তো এভাবে পরোক্ষ আয়টা পড়বা। তারপরে হচ্ছে ব্যয়। তো ব্যয় তো বোঝোই, যে কোনো ক্ষেত্রে অর্থ খরচ করেই হলো কি ব্যয়। দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা ব্যয় করি। যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ ব্যয়, ভাড়া, খাদ্য ব্যয়, পোশাক ক্রয়ের ব্যয়, পরিবহন ব্যয়, চিকিৎসা ব্যয়, লেখাপড়ার সামগ্রী কেনার জন্য আমরা ব্যয় করি। মূলত সম্পদ ও পণ্য ক্রয় কিংবা ব্যবহারের জন্য ভাড়া এবং। তো দেখো, এখানে পরে আমরা যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ ব্যয়, ভাড়া, খাদ্য ব্যয়, পোশাক ক্রয়ের ব্যয়, পরিবহন ব্যয়, চিকিৎসা ব্যয়, লেখাপড়া সামগ্রী কেনার ব্যয়, মূলত এখানে যেই কাজে আমরা অর্থটা খরচ করি সেটাই হচ্ছে ব্যয়। তো এখানে ব্যয়েরও আবার বিভিন্ন ধরন আছে। প্রথমে আছে পারিবারিক ব্যয়। তো এখানে পারিবারিক ব্যয় বলতে কি বোঝাচ্ছে, যে পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা পূরণ করে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনার জন্য যে খরচ হয় তার সামষ্টিককে বলা হয় তোমার কি পারিবারিক ব্যয়। মানে পরিবারের সদস্যের সবার চাহিদা কি করে পূরণ করে পরিবারটা সুন্দরভাবে চালানোর জন্য যেই যেই ব্যয়টা হয় সেটাই হচ্ছে তোমার পারিবারিক ব্যয়। পরে হচ্ছে ব্যয় পরিকল্পনা। তো ভবিষ্যতে কোন খাতে কত টাকা খরচ হবে তার আগাম চিন্তাই হলো ব্যয় পরিকল্পনা। তাই এটা একটু পড়বা, এখানে সবগুলোই বলা আছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। তারপরে সঞ্চয়, এই সঞ্চয় জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
কারণ আমাদের সবার জীবনে সঞ্চয় গুরুত্বপূর্ণ। তো দেখো, সঞ্চয় হলো আয়ের একটি অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা করে রাখা হয়। মানে যেইটা তুমি আয় করছো সেটা সম্পূর্ণটাই তুমি ব্যয় না করে ভবিষ্যতের জন্য কিছু জমা করে রাখবা, ওইটাই হচ্ছে কি তোমার সঞ্চয়। যেমন কোনো ব্যক্তি বা পরিবারে তোমার সঞ্চয় বলতে ওই ব্যক্তি বা পরিবারের আয়ের সেই অংশকে বোঝায় যা বিনিময়ের মাধ্যমে মোট আয় বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন উদ্দেশ্যে আমরা সঞ্চয় করে থাকি, যেমন জীবনযাপনের প্রয়োজনে, গৃহ নির্মাণে, ছেলেমেয়েদের ভবিষ্যতে, বৃদ্ধ বয়সে জীবনযাপনে, শিক্ষা, বিয়ের ক্ষেত্রেও, বিয়ের জন্য আমরা, এটা হাসার কিছু নেই আসলে, এটা অনেক বাবা মা আছে তাদের মেয়েদের বা মেয়েদের, বিশেষ করে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখেন, যে ভবিষ্যতে এই মেয়েটা যখন বড় হবে তার বিয়ে দেওয়া লাগবে। তো দেখো, জরুরি প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা, দুর্ঘটনা, পারিবারিক বিপদ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখো করি তোমার ব্যয় করতে পারি। তারপরে এই যে এই কাজটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবা। তোমাদের পরিবারের জন্য 1 মাসের ব্যয় পরিকল্পনা করো। এবং এগুলো আসার মতো প্রশ্ন, মানে তোমরা যেই বিগত যে পরীক্ষাগুলো দিছো, দেখো সবগুলো একটু পর্যালোচনা করে দেখো যে এই টাইপের প্রশ্নগুলোই আসে তোমার, মানে তোমার বাস্তব জীবনের রিলেটেড প্রশ্নগুলো আসে। যেমন এই তোমার ডিজিটাল প্রযুক্তি কী আসছে, যে সাইবার অপরাধের নামগুলো লেখো, চিহ্নিত করো তোমার আশেপাশে ঘটা, এরকম একটা প্রশ্ন আসছে। তো দেখো এরকমই একটা প্রশ্ন আসতে পারে যে তোমার পরিবারে 1 মাসের ব্যয়ের পরিকল্পনা হিসাব করো। তাহলে দেখো এটা উদ্দেশ্য দেওয়া আছে। পারিবারিক ব্যয়ের পরিকল্পনা করতে শেখা, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা, আর্থিক এটার উদ্দেশ্যটা কি, মানে এটা করার এই কাজটা, একক কাজের উদ্দেশ্যটা কি সেটা বলছে যে পারিবারিক ব্যয়ের পরিকল্পনা করতে শেখা। তারপর অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা, আমরা বুঝি না, বাবা মা টাকা খরচ তো দেয়, তো আমরা যেমনি চাই সেভাবেই খরচ করি, কিন্তু বোঝা উচিত যে তারা কষ্ট করে টাকাগুলো মানে ইনকাম করে। তো এই জন্য আমাদের উচিত অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা। আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, কী কী লাগবে, কাগজ লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে, ইরেজার লাগবে। কাজের নির্দেশিকা, দেখো ব্যয় পরিকল্পনা সম্পর্কে ধারণা নাও। ওই যে আগে ধারণা দিছি ব্যয়ের সম্পর্কে, এবার তোমার পরিবারে 1 মাসের কোন কোন খাতে কত ব্যয় হয় এটা লিখবা। যেমন দেখো নমুনাটা দেখো একটু, যেমন খাদ্য খাত, মূল খাতে বলতে প্রথমে খাদ্যতে ব্যয় হয়তেই হবে, কারণ খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো খাদ্য ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারবো না। তো দেখো উপখাত, চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, এখানে ব্যয় হয়েছে। তুমি তোমার এইটাই যে দিতে হবে এরকম না, তুমি তোমার মতো দিবে, ঠিক আছে। ফলমূলে ব্যয় হয়েছে এত টাকা, মিষ্টান্নতে ব্যয় হয়েছে, তারপরে মিষ্টিও খাইছো মিষ্টান্নতে। আচ্ছা, তারপরে বস্ত্রে, নতুন কাপড় কিনছো 3,000, কাপড় সেলাইতে 500 টাকা ব্যয় হয়েছে, বাচ্চাদের কাপড় ধোয়াতে 500 টাকা ব্যয় হয়েছে, বাসা ভাড়াতে 4,000 টাকা ব্যয় হয়েছে, গৃহসজ্জা, নতুন ঘরে সরঞ্জাম কিনছো 3,000 টাকা ব্যয় হয়েছে, শিক্ষকদের বেতন মাসে 1,000 দাও, কলম বই ঠয়ে 500 টাকা ব্যয় হয়েছে। তারপরে এখানে আছে তোমার গৃহস্থলী, তো এখানে 2,000 টাকা ব্যয় হয়েছে। পশু প্রাণীর খাদ্যতে 2,000 টাকা ব্যয় হয়েছে, 1,000 টাকা ব্যয় হয়েছে। বিভিন্ন কিছু মেরামতে 2,000 টাকা ব্যয় হয়েছে। তো এরকম। তারপরে তোমার ইউটিলিটি, দেখো এখানে তোমার ব্যয় হয়েছে যাতায়াতে, যেমন 2,000 টাকা মাসে ব্যয় হয়, বিদ্যুৎ বিলে 1,000 আসে, তারপর গ্যাস বিলে 500, ইন্টারনেট খরচ 500। তো এরকম করে আছে। তারপরে তোমার ঘর সংস্কারে, দেখো ঘর সংস্কারে এত টাকা, তোমার এভাবে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এত টাকা, বিনোদনে এত টাকা। তাই আশা করি এটা পারবে। তোমরা 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 তোমাদের পরিবারের মতো করে লিখবা, তো তোমাদের পরিবারে কত টাকা করে খরচ হয়। তো এইটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। আমি বারবার করে বলে রাখি যে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। আবারও বারবার আমি একটা কথা বলি, এখন প্রশ্নের আশায় বসে নিজের পড়াটা নষ্ট করো না। এখন প্রিপারেশন নাও, প্রশ্ন পাও না পাও সেটা পরের ব্যাপার। মনে করো যে প্রশ্ন বের হবে না, এই চিন্তা মাথায় রেখে এখন প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। আর প্রশ্ন যদি কোনো হয় তো সেটার উত্তর তো আমরা দিবই, তো সেটা নিয়ে চিন্তা করার লাভ নাই। তো এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, যেগুলো বললাম এগুলো একটু পড়ো আগে।
তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।